শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সব মানুষ ইয়া ছাড়া, ছাতা ছাড়া, আমি ছাতা। আজকের এই মিলাদ মাহফিলে দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন রামগতি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ডাক্তার জামাল উদ্দিন। এখানে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন, আমি যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যখন ওখানে গেলে একটা হলে উঠতে হয়, হোস্টেলে। আমি যার রুমে উঠছিলাম, প্রথম গেলে তার রুম পাওয়া যায় না। আমি যার রুমে উঠেছিলাম, যিনি আমাকে তার বেডে শেয়ার করছেন, তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা হাজী আহমদ সাহেবের নাতি, আমাদের ওয়াইদ সাহেবদের ভাগনা, আমার চাচা হয়। উনি আমার চাচা ডাকে, উনি আমার বড় অনেক, তবুও উনি আমাকে সম্মান করে, চাচা ডাকে, আমিও চাচা ডাকি। জনাব আব্দুল মোতালেব দুলাল সাহেব এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগরের, যাকে মিডিয়া ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের দল থেকে, কেন্দ্রীয় কমিটি থেকে, আমাদের ব্যারিস্টার রেজাউল করিম। উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি এগুলি সবই এখন আমরা 10-20 মিনিটের মধ্যে শেষ করে সামনে আগাবো, সেই জন্য আমি নেতৃবৃন্দের নাম নিলাম না। একটা অনুষ্ঠান করার জন্য অনেকের, একদম ছাত্র দলের কর্মী থেকে আরম্ভ করে বিএনপির কর্মী, এলাকার মুরব্বিয়ান, গণ্যমান্য ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যান, সকলেরই প্রয়োজন হয়। তো আমি সবার নাম নিলাম না। আমি আমার সকল সংগঠনের আমার ভাইদেরকে, এখানে আমাদের মিনালদা আছেন, মিনালদা যেহেতু আছেন, মিনালদার কথা তো বলতে হবে, আমাকে খুবই পছন্দ করেন। আমাদের রাম ঠাকুর আশ্রমের যিনি এখন বহুদিন থেকে, যিনি এখন ওটার সেবা করেন, সাধারণ সম্পাদক মিনালদা বসেন। আছেন আমাদের শ্যামসুন্দর বাবু আছেন এখানে উপস্থিত। ওনারা দীর্ঘদিন থেকে হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে, নিরাপত্তা নিয়ে, নিশ্চয়তা নিয়ে ওনারা কাজ করেন। এই সমস্ত নেতৃবৃন্দরা আছেন, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার বাবারা আছেন, ভাইয়েরা আছেন, জনপ্রতিনিধিরা আছেন, এবং বিশেষ করে যাদের জন্য এই অনুষ্ঠান, আমার সে মজলুম মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং হিন্দু ভাই বোনদের জন্য শুভেচ্ছা, নমস্কার। আমি এটা কোনো নির্বাচনী সভা না, কারণ আপনারা জানেন এখন যে সাধারণ নির্বাচনটা হবে আগামী 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনের জন্য কতগুলি নীতিমালা আছে, আচরণ বিধি আছে। আমরা 21 তারিখ পর্যন্ত কোনো প্রচার প্রপাগান্ডা করতে পারবো না। হয়তো বাড়ি বাড়ি গিয়ে আপনাদের সাথে পরিচিত হওয়া যাবে, আপনাদের শুভেচ্ছা নেওয়া যাবে, দোয়া চাওয়া যাবে, কিন্তু প্রকাশ্য কোনো জায়গায় কোনো ভোট, কোনো মার্কার কথা, কোনো প্রার্থী বলতে পারবেন না। তো আমি সেই কারণে, আমি যেহেতু একটা মেজর পার্টি, বড় পার্টির আমি ক্যান্ডিডেট, পদপ্রার্থী, আমার সবচেয়ে বেশি আচরণ মানতে হবে। আমি মনে করি গত কয়েক সপ্তাহ আমি সেভাবে আচরণ মেনে আমি কাজ করছি। আজকে আমি আমার মা বোনদের কাছে এমন এক নারীর গল্প করব, এমন এক নারীর কথা শোনাতে এসেছি, যিনি আপনাদেরই মতো একজন স্বাভাবিক গৃহবধূ, সংসার বাচ্চা নিয়ে জীবন যাপন করতেছিলেন। তিনি মাত্র মেট্রিক পাস করেছেন। তিনি কোনো চাকরি করেন নাই, ব্যবসা করেন নাই, তেমন কোনো বিদেশেও যাওয়া আসা করেন নাই। অর্থাৎ আমাদের গ্রামের, বাংলাদেশের মা বোনেরা যেমন গৃহবধূ হিসাবে কাজ করে, একদম তিনি ছিলেন একজন গৃহবধূ। 16 বছর বয়সে তার বিয়ে হয় আমাদের মা খালাদের মতো, এবং 32 বছর বয়সে তিনি বিধবা হন। প্রিয় মা বোনেরা, যখন তিনি বিধবা হন 32 বছর বয়সে, তখন তার 2টি শিশু সন্তান, এই 2জন বাচ্চার মতো। এবার আপনারাই চিন্তা করেন, 32 বছর বয়সে একজন বোন যদি বিধবা হন আর তার 2টা সন্তান থাকে,
তখন তার পুরো আকাশটা তার মাথায় ভাঙি পড়ে না নাকি আম্মা বোনেরা? তখন তার তার চোখের সামনে কোনো স্বপ্ন থাকে? শুধু অন্ধকার থাকে। এই নারী কে আপনারা কি বুঝতে পারছেন? বেগম খালেদা জিয়া। এই নারী হলেন বেগম খালেদা জিয়া। চলতেছে? এই নারী হলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার জীবনী হলো আপনাদেরই মতো। এই জীবনটা সম্বন্ধে আমি দুটি কথা বলে, জনাব তারেক রহমান সম্বন্ধে দুটি কথা বলে, শুনতেছেন না? এখন কি শুনতেছেন না? প্রিয় মা ও বোনেরা, আমি জনাব তারেক রহমান সম্বন্ধে দুটি কথা বলে বক্তব্য শেষ করব। কারণ রৌদ্রের মধ্যে আছেন আপনারা। দেখেন বাংলাদেশ কেমন। দুদিন আগে আমরা শীতের জন্য ঘর থেকে বের হইতে পারি নাই, আর দুদিন পরে এখন গরম। অর্থাৎ মানুষের জীবনটাই এরকম বিচিত্র। আপনি শিশু, আপনি বালিকা, আপনি কৈশোর, আপনি যুবতী, আপনি গৃহিণী, আপনি আবার মা। এটাই মানুষের জীবন। আমরা এটা বুঝি না বলেই আমাদের মধ্যে অনেক প্রতিহিংসা, দ্বন্দ্ব, কে কাকে শেষ করে দিতে পারবো, একটা সারাক্ষণ আমাদের মাথার ভিতরে এই জিনিস। তা আমি যে কথা থেকে আমি ছিলাম, আমি সেখানেই চলে যাচ্ছি। এই নেত্রী হলো বেগম খালেদা জিয়া, যিনি 32 বছর বয়সে বিধবা হন। তখন তার দুটি শিশু সন্তান। প্রিয় মা ও বোনেরা, স্বাভাবিক কারণে উনি ওনার সন্তান নিয়ে সংসার করতেছিলেন। কিন্তু এই নারীর এক বিচিত্র জীবন, এই নারীর এক বিচিত্র চরিত্র। তিনি কখনো ছিলেন, তিনি 16 বছর বয়সে বিয়ে হলো, 32 বছরে বিধবা হলো। কিন্তু 1 বছর পরেই যখন হোসেন মোহাম্মদ এরশাদের লোক পাঠানোর কথা ছিল, বেকার সমস্যার সমাধানের কথা ছিল, ইসলামের কথা ছিল, উনি আমাদের সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম এটা সন্নিবেশিত করেন। হিন্দুর কথা ছিল, মুসলমানের কথা ছিল। সেই 19 দফা কর্মসূচিকে হোসেন মোহাম্মদ এরশাদ যখন বন্দুকের নলে বন্ধ করে দিয়ে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিলেন, ভোটের অধিকার কেড়ে নিলেন, যে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, হোসেন মোহাম্মদ এরশাদ এসে বন্ধ করে দিলেন, তখন আপনাদেরই মতো একজন গৃহবধূ, উপরন্তু যিনি বিধবা, তিনি রাস্তায় বেরিয়ে গেলেন। তিনি বাংলাদেশের মানুষকে ডাক দিলেন। এরশাদের বিরুদ্ধে 9 বছর রাজপথে উনি সংগ্রাম করলেন। এরশাদের লাঠি, গুলি, টিয়ার গ্যাস, এই ওনাকে গ্রেপ্তার করে এই উনি মুক্তি পায়। এইভাবে 9 বছর পরে একদিকে বাচ্চাদেরকে সামলিয়েছেন ঘরের মধ্যে, শিশু সন্তানদেরকে, ওরাও আস্তে আস্তে বড় হতে লাগলো। এরশাদকেও তিনি পতন ঘটালেন। এরশাদ সাহেব ওনাকে অনেক লোভ দেখিয়েছেন, একদিকে ভয় দেখিয়েছেন, আরেকদিকে লোভ দেখিয়েছেন। এরশাদ সাহেব বলেছেন, আপনি প্রেসিডেন্ট হন, আমি প্রধানমন্ত্রী হব, বা আমি প্রধানমন্ত্রী হব, আপনি প্রেসিডেন্ট হন। বেগম খালেদা জিয়া এই আপনাদের মতো একজন স্বাভাবিক নারী, স্বাভাবিক গৃহবধূ, তিনি না ভয় পেলেন, না লাঠিগুলির টিয়ার গ্যাসের সামনে মাথা নত করলেন, না তিনি লোভের কাছে মাথা নত করলেন। বাংলাদেশের মানুষ ওনাকে নাম দিলেন আপোষের নেত্রী। প্রিয় মা বোনেরা, এরপরে এই দেশে ঠিক আজকের এই ডক্টর ইউনূসের সরকারের মতো একটা নিরপেক্ষ সরকার আসলো, বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে। এরকম সাধারণ নির্বাচন আসলো। নির্বাচনে বেগম খালেদা জিয়া 5টা সিটে দাঁড়ালেন, উনি 5 সিটেই জয়লাভ করলেন। 2008 সাল পর্যন্ত যতবার বেগম জিয়া ভোটে দাঁড়িয়েছেন, যত সিটে তিনি ভোটে দাঁড়িয়েছেন, তত সিটে উনি জয়লাভ করেছেন। জীবনে উনি কোনোদিন পরাজিত হন নাই। আমরা পরিসংখ্যান করে দেখেছি, বাংলাদেশের 70% মা এবং নারী বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়েছে। অর্থাৎ ধানের শীষ মানে বেগম খালেদা জিয়া,
বেগম খালেদা জিয়া মানে ধানের শীষ। প্রিয় মা ও বোনেরা, তারপরে গত 17 বছরের ইতিহাস তো আপনারা জানেন। এই নারীর জীবনে কোনদিন সুখ আসে নাই। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? ওনার কপালে ছিল দুঃখের কপাল। এই 17 বছর আবার আন্দোলন সংগ্রাম করলেন। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে উনি জেলে গেলেন। 18 সালে 5 বছর উনি জেলে ছিলেন। জেলে যখন গেলেন, আপনারা যারা ফেসবুক চালান, আপনারা যারা ইউটিউব চালান, আপনারা জানেন জেলে যখন গেলেন তখন তিনি হেঁটে হেঁটে জেলে গেলেন। কিন্তু জেল থেকে যখন সাময়িক মুক্তি পেলেন 5 বছর পরে, তখন তাকে আমরা হুইল চেয়ারে করে বের করলাম। ঠিক ততদিনে চিকিৎসার অভাবে জেলখানা, এত বিশাল জেলখানা, সেখানে একজন বন্দী বেগম খালেদা জিয়া। ঢাকা, আপনারা যারা নবাবপুর গিয়েছেন, পুরান ঢাকায়, সেখানে জেলখানা ব্রিটিশ আমলের একটা পরিত্যক্ত জেলখানা। এখানে বেগম খালেদা জিয়া 5 বছর একা ছিলেন। শরীর খারাপ হয়ে গেল, ওনার কিডনি প্রবলেম দেখা দিল, হার্টের প্রবলেম দেখা দিল, লাংসের প্রবলেম দেখা দিল, হাই ডায়াবেটিস, হাই প্রেশার। বারবার বিএনপি, ওনার পরিবার সরকারের কাছে আবেদন করলো। সরকার বললেন 5 বছর পরে যে আপনি প্যারেলে মুক্তি নিতে পারেন, বাড়িতে থাকতে পারেন, ওখানে চিকিৎসা গ্রহণ করবেন। আমরা সে কথা মেনেই বেগম জিয়াকে নিয়ে আসলাম, কারণ বেগম জিয়া তখন মৃত্যুর মুখোমুখি। যে মানুষটা হেঁটে হেঁটে জেলখানায় গেল, সেই মানুষটাকে আমরা হুইল চেয়ারে করে নিয়ে আসলাম। ঠিক ততদিনে বেগম খালেদা জিয়ার, আপনারা যারা দেখেছেন, 2টা হাত এরকম অবশ হয়ে গেছে, ওনার কিডনি, লিভার, লাংস নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা চিকিৎসা করলো, অনেক চেষ্টা করলো। ওই কাতারের আমির 5ই আগস্টের পরে ওনার বিশেষ প্লেন দিল, প্লেনে করে লন্ডন নিল। কিছুটা ভালো হলো, 3 মাস পরে আবার ফেরত আসলো। লন্ডনে উনি থাকতে চায় না। উনি বলে যে না, আমি আমার দেশের মাটিতেই মরব। উনি 11 সরকারের সময় বলেছিলেন, গত সরকারে যখন ওনাকে বলেছে আপনি একবারে বিদেশ চলে যান, উনি বলছে বিদেশে আমি কোথায় যাব? বিদেশে তো আমার কোনো ঠিকানা নাই, বিদেশে আমার কোনো আত্মীয় নাই। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশেই আমি মরব। আমাদের সে মহান নেত্রী গত 30শে ডিসেম্বর দুনিয়ার সকল মায়া কাটিয়ে আমাদেরকে একা করে মহান রবের ডাকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় মা ও বোনেরা, আমরা এই মহান নেত্রীর জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। এই নারীর এই যে আমি গল্প শুনালাম, এটাই হলো আগামী দিনের আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এই গল্প শোনাবো। একজন 16 বছরের মেয়ে বিয়ে করার পরে সংসার ধর্ম যখন পালন করতেছিলেন, 32 বছর বয়সে তিনি বিধবা হলেন। 2টি সন্তান নিয়ে তিনি আবার রাস্তায় আসলেন। তিনি জনগণকে ডাক দিলেন, সরকারের পতন ঘটালেন, সামরিক সরকারের, দেশের প্রধানমন্ত্রী বলেন। এই চরিত্র, এই যে একটা সাহস, এটা আমাদের আগামী প্রজন্মের, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা জানতে হবে। প্রিয় মা ও বোনেরা, ওনার এখন একমাত্র ছেলে জনাব তারেক রহমান। সবাই ওনাকে বলেছে আপনার মা শাহাদাত বরণ করেছে, আপনার ভাই শাহাদাত বরণ করেছে, আপনার বাবা শাহাদাত বরণ করেছেন। অতএব এই দেশে এই মুহূর্তে, যেখানে প্রতি মুহূর্তে আইন শৃঙ্খলা খুবই খারাপ অবস্থা, এখন আপনার যাওয়া ঠিক হবে না। দেখেন, সেজন্য দেরিও হলো, কিন্তু শেষে উনি বললেন আমার মাকে যখন আনতে পারতেছি না, আমার মা তো আর বাঁচবে না। তাহলে বাংলাদেশের মানুষের কাছে আমার মায়ের যে অঙ্গীকার, আমার পিতার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বড় না আমার বেঁচে থাকা বড়? উনি জীবনের বাজি লাগিয়ে আজকে আপনাদের কাছে এসেছেন 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে। উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, মানে আমি একটা পরিকল্পনা নিয়ে এসেছি। উই হ্যাভ এ প্ল্যান। আপনাদের একটা পরিকল্পনা আছে, আর স্বপ্ন নয় এরকম স্বপ্ন দেখি এই করব সেই করব নয়। উনি বললেন আমি একটা পরিকল্পনা নিয়ে এসেছি, সেটা হলো 31 দফার ভিত্তিতে পরিকল্পনা। সেই পরিকল্পনায় কৃষকের কথা আছে, কৃষি কার্ড পাবে, শ্রমিকের কথা আছে, জেলেদের কথা আছে, আলেম দিনের কথা আছে, বৃদ্ধদের কথা আছে,
সেটাতে ছাত্রদের কথা আছে, শিক্ষকদের কথা আছে, যুবকদের কথা আছে, বেকারদের কথা আছে। সবচেয়ে বড় দুইটা পরিকল্পনা ওনার, সেই দুইটা শুনিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন গত নভেম্বর মাস থেকে গত বছর এখন প্রায় 14 মাস চলছে, আমি কিন্তু রামগতি, কমলনগর, রামগতি পৌরসভার 162 ওয়ার্ডে আমি কিন্তু উঠান বৈঠক করছি মা বোনদেরকে নিয়ে। 700, 800, 1000 এক গ্রামে মা বোনরা উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে হিসাব নাই, আমি আজকে হিসাব দিয়ে দিচ্ছি। আমি 1,45,000 মা বোনদের সাথে এভাবে কথা বলেছি। ওনারা আমাকে দেখেছে, আমি ওনাদেরকে দেখেছি। ওনারা প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। আজকে আবার আসছি আপনাদেরই জন্য, ভোটের জন্য আসি নাই মা। কারণ আমি জানি নেতৃত্বের ফয়সালা আসমানে হয়। যখন আমাকে মানুষ চিনত না 2000 সালে, 34 বছর বয়সে আল্লাহ আমাকে এমপি বানাইছে, আমি এমপি হয়েছি না। তখন তো অনেক বড় বড় নেতা ছিলেন, আমাদের মুরব্বী সিএসপি আব্দুর রব চৌধুরী, জনাব আসম আব্দুর রব সাহেব, স্বাধীনতার পতাকা উত্তোলক, আমাদের মেজর মান্নান সাহেব, সকলে আমার বাবার সমসাময়িক বন্ধু। আল্লাহ ফয়সালা করছে, হয়েছি মা। 3 বার ভোট করছি, একবার হয় নাই। 2 বার ভোট করছি, আল্লাহ কখনো পরাজিত করেন নাই। আমি ভোটের জন্য আসি নাই, আমি এসেছি আপনাদের অধিকারের কথাগুলি আপনাদেরকে শুনিয়ে যাওয়ার জন্য। আজকে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে আমি শুধু মা বোনদের জন্য তারেক রহমানের যে দুটি পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা বলছি। 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্যে মা বোনরা খেয়াল করবেন, কারণ সারা জীবন আপনারা মজলুম ছিলেন, সারা জীবন আপনারা প্রতারিত হয়েছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বঙ্গ ভাতা, জেলে ভাতা, কৃষি ভাতা, বাংলাদেশের মানুষ সব সময় প্রতারিত হয়েছে। এই জন্য আমার নেতা তারেক রহমান বললেন 9 কোটি মা বোন, 18 কোটির মধ্যে অর্ধেক জনসংখ্যা 9 কোটি, এই মা বোনদেরকে মজলুম রেখে, প্রতারিত রেখে, বৈষম্যের মধ্যে রেখে বাংলাদেশকে আগানো যাবে না। সেই জন্য উনি আপনাদের জন্য যে দুটো পরিকল্পনা বলেছেন, একটা হলো 31 দফার দফা নম্বর 24, সেখানে আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিবে। আমি আগে যে আপনাদের সাথে দেখা করেছি, এরকম মা বোন আছেন না? ফ্যামিলি কার্ডের কথা বলছি, মনে আছে? হেলথ কার্ডের কথা বলছি, মনে আছে? তাহলে আমি বিস্তারিত আর বলি না আজকে। শুধু এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, যেটা ডিজিটাল ফ্যামিলি কার্ড, এই কার্ডের মাধ্যমে আপনার স্বামীও আপনার টাকা তুলতে পারবে না, খাদ্য তুলতে পারবে না, আপনার ছেলেও পারবে না, আপনার নেতারাও পারবে না, মেম্বার চেয়ারম্যান এমপি সাহেবও পারবে না, ইউনো সাহেবও পারবে না। তাহলে আপনার অধিকারটা আপনারই হলো, শুধু আপনার ফিঙ্গার দিয়ে আপনি আপনার অধিকার, আপনার খাদ্য, আপনার টাকা নিতে পারবেন। আর হেলথ কার্ডের মাধ্যমে, সেটাও ডিজিটাল হেলথ কার্ড, আপনার ফিঙ্গার দিয়ে আপনি ইউনিয়নের যে ডাক্তার থাকবে, মহিলা ডাক্তার, তার কাছে যাবেন, আপনার অসুবিধার কথা বলবেন, ওষুধ দেবে। ভালো না হলে উপজেলায় যাবেন, ওই কার্ডটা নিয়ে সেখানে দেখবে, ওষুধ দেবে। যদি ভালো না হয় আপনি জেলা হাসপাতালে যাবেন, সেখানেও ওই কার্ডটা নিয়ে যাবেন, ফিঙ্গার দিবেন, আপনার ছবি চলে আসবে। ডাক্তার মহোদয় আপনার পরীক্ষা নিরীক্ষা করে, যদি অপারেশন লাগে অপারেশন করলো, ভর্তি লাগলে ভর্তি দিল। সেখানেও যদি আপনি ভালো না হন, আপনার তো যদি ক্যান্সার হয়, হার্টের অ্যাটাক হয়, আপনার যদি কিডনি প্রবলেম হয়, তাহলে তো এটা সম্ভব না। তখন আপনাকে ঢাকা পাঠাবে। ঢাকা কোথায় পাঠাবে? ওই আপনার ওই কম্পিউটার থেকে আপনার কাগজটা বের করে দেবে যে আপনি কোন হসপিটালে যাবেন। ঢাকা তো বহু হসপিটাল, কোন হসপিটালে যাবেন, কোন ডাক্তারের কাছে যাবেন, কয়টার সময়, কোন তারিখে আপনার ডেট। যদি এই জিনিসগুলি যদি হয়, কোথাও আপনার টাকা লাগবে না, শুধু আপনার পথ ভাড়াটা লাগবে। এবার মা ও বোনেরা, আপনারা আমার কথা বুঝছেন কিনা আমি একটা প্রশ্ন করি। আমার যে মা এবং বোনেরা এত অবহেলিত, বৈষম্যের শিকার, পিতার বাড়িতে বৈষম্য, স্বামীর বাড়িতে বৈষম্য, এবং বৃদ্ধ হয়ে গেলে তার কোনো উপায়ই থাকে না। আপনারা যদি আপনাদের খাদ্যের নিশ্চয়তা পান এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, আপনার বাসস্থানের নিশ্চয়তা পান, আর হেলথ কার্ডের মাধ্যমে যদি আপনারা চিকিৎসার নিশ্চয়তা পান, তখন কি আপনাদের আর টেনশন থাকবে? আমরা বাংলাদেশের নারীদের এবং পুরুষদেরও অধিকাংশ হলো টেনশন, কারণ নিশ্চয়তা নাই তো। আর 30 বছর ঘর করার পরও তো বলে তুই বাইরে যা, আর বৃদ্ধ হলে তো উপায় নেই। তো সেই কারণে আমার নেতা তারেক রহমান দুটো পরিকল্পনা নিয়ে এসেছে। আর একটা কথা আমি সকলের জন্য বলতে চাই,
একটা কথা মনে রাখবেন, আমরা সবাই বলি তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, জিয়াউর রহমান অমর হোক, কিন্তু নেতারা যেটা বলে সেটা আমরা মাথার ভিতরে ঢুকাই না। আমার নেতা কর্মী সুবর্ণ দায়ী, আপনাদেরকে আমি বলতে চাই, আমার নেতা তারেক রহমান 5ই আগস্ট 24 সালে আমরা মুক্ত হয়েছি, ঠিক না? পুরা ঢাকা শহর মানুষে মানুষ 7ই আগস্ট মানে 2 দিন পরে, যখন কোনো সরকার নাই দেশে, কোনো পুলিশ নাই, কিছু নাই, পল্টনে আমরা একটা জনসভা করেছিলাম, তারেক রহমান ওটাতে অংশগ্রহণ করেছে লন্ডন থেকে। উনি 5 মিনিট বক্তৃতা দিছে। বক্তৃতার মূল কথা ছিল মহান রবের নিকট মাথা নত করা, যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে। দ্বিতীয় কথা ছিল বিজিত আর বিজয়ী। নেতৃবৃন্দ শুনবেন, বিজিত আর বিজয়ী একসাথে না চলতে পারলে দেশ আগানো যাবে না। আমরা যদি মনে করি যারা পরাজিত হয়েছে তাদেরকে আমরা নিঃশেষ করে ফেলবো, এটা ভুল ধারণা। কাউকে কেউ নিঃশেষ করতে পারে না, তাহলে বিএনপিও নিঃশেষ হয়ে যেত। বিএনপির যে সাধারণ নেতা কর্মীকে জেলে দেওয়া হয়েছে, একবার জেল থেকে বের হওয়ার পরে ও আরো শক্ত হয়েছে। আপনার শত্রুকে যদি আপনি, যার শত্রু কেন হবে, সে তার মত তো রাখতেই পারে। একটা লোক আওয়ামী লীগ করতে পারে, জামাত করতে পারে, অন্য দল করতে পারে, এনসিপি করতে পারে, গণ অধিকার করতে পারে, তার তো অধিকার আছে। এই অধিকারের জন্য তো 17 বছর আমরা যুদ্ধ করছি। হ্যাঁ, যিনি গুম করছে, যিনি খুন করছে, যিনি এলাকায় সন্ত্রাস করছে, ওটা তো জনগণ মামলা করবে, তার বিচার হবে। কিন্তু সমাজের অধিকাংশ মানুষ, আপনাদের চরগাজী বলেন, বড়কিরি বলেন, কয়জন লোক সন্ত্রাস করছে ভাই? কয়টা লোকের মারছে ভাই? যারা অন্যায় করছে ওনারা ওনাদের আইনগত, এবং অনেকে যারা অন্যায় করছে অনেকে নাইও ভাই। অতএব সকল আপনার নেতা বলছে মিলেমিশে থাকার জন্য। সমাজের একটা বৃহৎ অংশকে আপনি দূরে রেখে, আপনি প্রতিহিংসা রেখে কোনোদিন দেশ আগাতে পারে না। এই জিনিসটা আপনারা সকলে মনে রাখবেন। আমি আর কথা না বাড়িয়ে, আমার যে নেতা জীবনের বাজি নিয়ে আপনাদের 31 দফা সংস্কার প্রস্তাব পরিকল্পনা বাস্তবায়ন করতে আসছে, আমি শুধু আপনাদের কাছে, আমার মুসলিম হিন্দু মা এবং বোনদের কাছে আমি প্রার্থনা করব, বাংলাদেশে সবচেয়ে মজলুম হলো নারীরা। এমএ পাস করলে ওই নারী মজলুম। একটা কথা বলতে 2 মিনিট চিন্তা করে না, শুধু গায়ে হাত তুললে অত্যাচার হয় না, এমন এমন মুখের এমন শব্দ আছে। একটা জিনিস চিন্তা করেন মুরব্বীরা, আমাদের বাপ চাচারা আমাদের আম্মাদেরকে তুই বলতো না আপনি বলতো? মুরব্বীরা এক কি বলতো? তো আমরা কি শিখলাম? এই বাচ্চার সামনে আমি আমার স্ত্রীকে যে তুই বলি, মন্দ বলি, গায়ে হাত তুলি, বলি এই তুই কিছু বুঝছ না, তোর বাপের বাড়ি চলে যায়, তো আমার মেয়েটা কি শিখে, আমার ছেলেটা কি শিখে? সেই সন্তানের কাছে আমি ভালো কেন আশা করব? আমি আর বিস্তারিত বললাম না। আমার নেতা এই পরিকল্পনা নিয়ে আসছে। ওনার 31 দফার সংস্কার প্রস্তাবের দফা নম্বর 24 ফ্যামিলি কার্ড, দফা নম্বর 26 স্বাস্থ্য কার্ড, এই দুইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশের নারীরা, বাংলাদেশের ভাইয়েরা, আপনারা অবশ্যই, ওই যে তারেক রহমান বলে সবার আগে বাংলাদেশ, আমি মানবিক বাংলাদেশ চাই, আমি হকের বাংলাদেশ চাই, আমি ইনসাফের বাংলাদেশ চাই, আমি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমি বিশ্বাস করি এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমার সেই নেতার জন্য আপনারা দোয়া করবেন। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের ভাই হিসাবে, আপনাদের ছেলে হিসাবে, আপনাদের বন্ধু, আপনাদের পাশে থাকবো এই কথা বলে, আপনারা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি জানি অনেকের এখানে অবদান আছে। সকলকে, আমাদের আব্দুল মুতালেব দুলাল সাহেব সহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, অনেকে নেপথ্যে থেকে করেছেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।